হার্ট সংক্রান্ত আলোচনা যখন হয় তখন অবশ্যই আমাদের মনোযোগটা কিছুটা হলেও বেড়ে যায়। কারণ আমরা জানি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমাদের এই হার্ট বা হৃদয়। এবার যারা হার্টের অসুখে ভুগছেন, হার্টের অসুখের কি কি লক্ষণ বা কি কি উপসর্গ, সেগুলো নিয়ে আগাম সতর্কতা, সেই বিস্তারিত আলোচনা আমরা করেছি অন্য পর্বে। কিন্তু যারা হার্টের অসুখে ভুগছেন দীর্ঘদিন ধরে, বা সম্প্রতি হার্টের অসুখ ধরা পড়েছে আপনার, তারপরে তার চিকিৎসা পদ্ধতি কি হবে? কখন অ্যাঞ্জিওপ্লাস্টি দরকার, কখন দরকার বাইপাস সার্জারি, কিংবা অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে কি আপনি হার্টের অসুখ থেকে মুক্তি পেতে পারেন, সে বিষয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটির শেষ অবধি থাকুন। আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমাদের এই আলোচনা থেকে পাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আজকের পর্বে বিশেষ অতিথি, কলকাতা শহরের বিখ্যাত চিকিৎসক, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডক্টর সুমিত আচার্য। ডাক্তারবাবু, স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার, আমি ডক্টর সুমিত আচার্য। আমি কলকাতা শহরে প্র্যাকটিস করি, মণিপাল হসপিটাল মুকুন্দপুর ও ডিসান হসপিটালে আমি পেশেন্ট দেখি। এছাড়া আমার চেম্বার আছে যাদবপুর সন্তোষপুরে। স্যার, প্রথমেই আমরা যেটা জানতে চাইবো, যে দর্শক বন্ধুরা অনেক সময় প্রশ্ন করেন যে হার্টের অসুখ ধরা পড়েছে, তো এই যে হার্টের অসুখ হচ্ছে, এটা প্রথমে জানতে চাইবো যে কি কি চিকিৎসা পদ্ধতি, সে বিষয়ে আসছি, কিন্তু তার আগে যেটা দরকার যে রোগ নির্ণয়টা। আপনারা হার্টের অসুখ কিভাবে ডায়াগনোসিস করছেন, কিভাবে রোগ নির্ণয় করছেন, একজন রোগীকে কিভাবে তিনি নিজেও বুঝতে পারবেন, বা চিকিৎসক কিভাবে ধরছেন রোগটা, আপনারা সেটা সম্পর্কে প্রথমে জানবেন। এবার হার্ট ডিজিজ বলতে আমি যেটা মিন করছি এখানে, সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজ মানে হচ্ছে হার্টের মধ্যে যে শিরা আছে, যেটা হার্টকে রক্ত সাপ্লাই দিচ্ছে, সেটার মধ্যে কোনোখানে ব্লকেজ আছে কিনা, সেটার মধ্যে কোনোখানে রক্ত চলাচল বন্ধ আছে কিনা, সেটা নির্ণয় করার যে পদ্ধতি, সেটার মধ্যে এক নম্বর হচ্ছে ইসিজি। ইসিজি হচ্ছে খুব বড় ইম্পর্ট্যান্ট একটা ডায়াগনস্টিক টুল, যেটা দিয়ে আমরা ধরতে পারি যে পেশেন্টের হার্টের সার্কুলেশনে কোনোখানে প্রবলেম আছে নাকি। এছাড়া অনেক সময় দেখা যায় যে পেশেন্টের সিমটম আছে, নানান রকম, বুকে চাপ হচ্ছে, হাঁটতে গেলে চাপ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, মাথা ঘুরিয়ে যাচ্ছে। এ ধরনের পেশেন্টের আমরা সাসপেক্ট করছি যে হার্ট ডিজিজ আছে, কিন্তু ইসিজিটা নর্মাল আসছে। এ ধরনের পেশেন্টদেরও আমরা ইকো করে দেখতে পারি হার্টের কোনো ওয়াল মুভমেন্ট কম আছে কিনা। আরেকটা উপায় হচ্ছে টিএমটি, ট্রেডমিল টেস্ট। ট্রেডমিল টেস্ট করে আমরা দেখতে পারি যে হার্টের যে শিরার মধ্যে কোনোখানে সার্কুলেশনে প্রবলেম আছে কিনা, এগুলি আমরা ধরতে পারি। যদি এগুলির মধ্যে কোনো একটা পজিটিভ থাকে, তাহলে আমরা ফার্দার টেস্ট করতে পারি। এবার অনেক সময় দেখা যায় যে এগুলিও সব ঠিকঠাক আছে, কিন্তু পেশেন্ট বলে যাচ্ছে যে আমার এই সমস্যা আছে। এইবার সেই সিচুয়েশনে আমাদের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে ধরতে হবে যে পেশেন্টের যে সিমটমগুলি, সেগুলি ঠিক ঠিক কতটা মানে অসুবিধা আছে, যে অ্যাসেসমেন্ট করে যদি আমরা মনে করি যে পেশেন্টের করোনারি আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক প্রবল, অনেক বেশি, প্রবাবিলিটি অনেক বেশি, তখন এ ধরনের পেশেন্টকে আমরা করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করতে পারি। করোনারি অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে একটা টেস্ট, যেটা হার্টের শিরা আমরা দেখতে পাই, কোনো শিরার মধ্যে ব্লকেজ আছে কিনা, কোনো শিরার মধ্যে ব্লকেজ নেই, এগুলি আমরা দেখতে পাই। তো এটা হলো করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। যদি আমরা মনে করি যে পেশেন্টের সিমটমগুলি খুব একটা প্রবল না, আমাদের প্রবাবিলিটি অনেকটা কম, পেশেন্টের এজ অনেকটা কম, ফ্যামিলি হিস্ট্রি নেই, অনেক প্রবাবিলিটি কম, সে ধরনের পেশেন্টের আমরা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রামও করতে পারি। সেটা নন ইনভেসিভ প্রসিজার। করোনারি অ্যাঞ্জিওগ্রাম সম্বন্ধে আমরা প্রথমে বলি। করোনারি অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে হার্টের এখানে একটা, হাতের এখানে একটা শিরা আছে দপদপ করে, সেই শিরার মাধ্যমে আমরা একটা তার ঢুকিয়ে, চ্যানেল করে তার ঢুকিয়ে হার্টের যে আর্টারিজ আছে সেগুলিতে আমরা ডাই দিয়ে দিয়ে স্ক্রিনের মধ্যে দেখি কোনোখানে অবস্ট্রাকশন আছে নাকি। তো এটার মধ্যে আমাদের একটা চ্যানেল করতে হয়, এটার মধ্যে আমাদের তার ঢোকাতে হয়, তাতে নানান রকম রিস্ক থাকে। কিন্তু আমরা যদি মনে করি যে এত রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওর হওয়ার সম্ভাবনা, করোনারি আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা খুব কম, তাহলে সেই ধরনের পেশেন্টদের আমরা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে পারি। সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে পেশেন্ট সিটি স্ক্যানারের নিচে শুয়ে থাকে এবং তার শিরার
যে সার্কুলেশন সেটা আমরা ডাই দিয়ে দিয়ে দেখতে পারি। সেটাতে পেশেন্টের শরীরের ভেতরে কিছু ঢোকানো হচ্ছে না, শুধু একটা হাতের এখানে চ্যানেল করা থাকে। তো এটা আর কি লেস ইনভেসিভ, এটার মধ্যে কোনো কিছু রিস্ক অনেক কম। তো সেটা করলে তখনই লাভ হবে যদি আমরা দেখি যে এদের প্রবাবিলিটি অনেক কম। যদি প্রবাবিলিটি অনেক বেশি থাকে তাহলে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে রেকমেন্ডেড টেস্ট। এবার করোনারি অ্যাঞ্জিওগ্রাফি আর সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফির মধ্যে আমাদের পার্থক্য কি? করোনারি অ্যাঞ্জিওগ্রাফিতে আমরা যেই দেখলাম ওখানে একটা অবস্ট্রাকশন আছে, আমরা পেশেন্টকে বলতে পারি দেখো এই শিরাতে ব্লকেজ আছে, আমরা এই শিরাটা খুলে দিতে পারবো। কিন্তু সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রামে আমি ওকে দেখিয়ে দিতে পারবো যে এইখানে অবস্ট্রাকশন আছে, কিন্তু কিছু করতে পারবো না, কেননা আমার ওখান দিয়ে প্যাসেজ তৈরি করা নেই, চ্যানেল তৈরি করা নেই। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হয়, কস্ট এফেক্টিভনেসটা একটু কম হয়। সেই জন্যে আমরা সাধারণত যে ধরনের পেশেন্টের প্রবাবিলিটি কম থাকে সেই ধরনের পেশেন্টের ওটা রেকমেন্ড করি, কারণ তাহলে কস্ট এফেক্টিভনেসটা বেশি হয়। এবার এবার দাঁড়াচ্ছে যে আমরা একটা অবস্ট্রাকশন পেলাম, এই শিরাতে অবস্ট্রাকশন আছে। এইবার সেই শিরাতে অবস্ট্রাকশন যে আছে, আমাদের যে ফেসিলিটিস আছে সেটা আমরা এখন অনেক কেসে আমরা খুলে দিতে পারি থ্রু বেলুন আর নানান রকম পদ্ধতিতে, এবং স্টেন্টিং করে দিতে পারি। এবার আপনি চিন্তা করে দেখুন আপনার হাতের এই শিরাতে একটা চ্যানেল মাধ্যমে আমরা হার্টের যে শিরা আছে সেগুলিকে আমরা খুলে দিচ্ছি। তার মানে যখন আমরা সাকসেসফুল হলাম, শুধু এই জায়গাটা একটা ব্যান্ডেজ থাকবে, আপনি পরের দিন বাড়ি চলে যাবেন। কিন্তু যদি আপনার ওটা যদি না করা যায়, কোনো কারণে আমাদের ফেসিলিটিস নেই, বা ধরুন যে শিরার মধ্যে জায়গায় জায়গায় অবস্ট্রাকশন আছে, জায়গায় জায়গায় শিরাগুলি সরু হয়ে গেছে, ছিবড়ে হয়ে গেছে, সেই ধরনের কেসে আমরা ওটা সাকসেসফুল হই না। কারণ ওই ওই ধরনের কেসে আমরা বেলুন দিয়ে ওইগুলিকে ফোলালে পরে বা ওখানে স্টেন্ট লাগালে পরে অসুবিধার সৃষ্টি হয়। তো সেটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয় না। তো এ ধরনের পেশেন্টদের আমরা বাইপাসে পাঠাই। তার মানে বাইপাসে পাঠানোর মানে হচ্ছে যে আমরা যখন অ্যাঞ্জিওগ্রাফিতে দেখতে পাচ্ছি শিরাগুলি একদম সরু সরু হয়ে গেছে, ছিবড়ে হয়ে গেছে, জায়গায় জায়গায় অবস্ট্রাকশন। আমরা 10-12টা স্টেন্ট একটা পেশেন্টের লাগানো খুব ডিফিকাল্ট। 10-12টা স্টেন্ট আমরা সাধারণত লাগানোর আগে আমরা বাইপাসের কথা চিন্তা করি। এবার বাইপাসে ডিসঅ্যাডভান্টেজ কি? তার বুক কাটবে, বুকের থেকে শিরা নেবে, তারপরে তার ভেন্টিলেশনে থাকবে, 7 দিন 10 দিন লাগবে তার রিকভার করতে, বাড়ি যাবে, বাড়ি গিয়ে সে সঙ্গে সঙ্গে হাঁটতে চলতে পারবে না, তাকে কিছুদিন রেস্ট নিতে হবে, তারপর সে ডিউটি জয়েন করবে। এইবার অনেক সময় শিরা এখান থেকে হার্টের এখানে মানে চেস্ট ওয়ালের থেকে শিরা নেওয়ার জন্যে অনেক সময় কি হয়, চেস্ট ওয়ালটা হিল করে না, চেস্ট ওয়ালটা জোরে না। তো অনেক সময় দেখা যায় যে পেশেন্টের এই চেস্ট ওয়ালের হিলিং হয়নি, পেশেন্ট চেস্ট ওয়াল এরকমই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো অনেক রকম কমপ্লিকেশন আছে। তো সেই জন্যে অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি যদি সাকসেসফুল হয় পেশেন্টের পক্ষে সবচেয়ে সবচেয়ে বেনিফিট। পেশেন্ট অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি উইদিন 2 to 3 উইকস কাজে জয়েন করতে পারে, সেকেন্ড ডেতে বাড়ি চলে যেতে পারে। বড় অ্যাডভান্টেজ, তার হাতে কোনো ব্যান্ডেজ থাকবে না, কিচ্ছু থাকবে না, লোকে বুঝতে পারবে না যে তার কিছু হয়েছে কিনা, স্টেন্ট হয়েছে কিনা। কিন্তু যদি বাইপাস হয়, বুকের মধ্যে একটা বড় স্কার থাকবে, বুকের মধ্যে একটা বড় চিরের দাগ থাকবে, সেই চিরটা শুকাবে কিনা সেটাও অনেক সন্দেহর ব্যাপার থাকে। এই সমস্ত জিনিস মিলিয়ে আমার মতে অ্যাঞ্জিওপ্লাস্টি যদি সাকসেসফুল হয় সবচেয়ে ভালো সেই পেশেন্টের জন্য। তো এখানে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালের পক্ষেও বলা হয় যে 4 ইঞ্চি কেটে বাইপাস।
হ্যাঁ, মানে এই যে পরিসরটাকে ছোট করে আনা হচ্ছে, মানে এটা কি আধুনিক চিকিৎসা ব্যবস্থার একটা সুফল, নাকি এটার মধ্যেও অন্য কোনো দ্বিমত আছে, বা এই চিকিৎসা পদ্ধতিটা সম্পর্কে যদি একটু বলেন? কারণ অনেকেই চান না যে এভাবে বাইপাসটা হোক, বা একটা ছোট জায়গা অংশ কেটে যদি করা যায় সেটাই অনেক হয়তো গুরুত্বপূর্ণ হবে। কিন্তু এই বিষয়টা সম্পর্কে যদি আপনি একটু বড় ধারণাটা স্পষ্ট করেন। এটা খুব ভালো প্রশ্ন। এবার 4 ইঞ্চি কেটে বাইপাস আহ, অনেক সময় করা যায়। এবার ধরুন যে 3টে শিরাতে যদি ব্লকেজ থাকে, অনেক সময় আমরা একটা হাইব্রিড প্রসিজার করি। হাইব্রিড প্রসিজার হচ্ছে আমরা হয়তো একটা শিরা বা দুটো শিরাতে স্টেন্ট লাগিয়ে দিলাম, বাকি আরেকটা শিরাতে ওরা বাইপাস লাগিয়ে দিল। তার ফলে কি হয়, ওই জায়গাটাতে শুধু কেটে এক্সপোজ করে ওই জায়গাটাতে বাইপাস করে দিল। তাতে স্কার অনেক সময় কম কম হয়, স্কার ছোট হয়। তো এ ধরনের পদ্ধতি আজকাল নানান জায়গায় হচ্ছে, কিন্তু সেটা নির্ভর করে কতটা এক্সটেন্সিভ ইনভলভমেন্ট আছে হার্টের তার উপরে। এবার যদি 3টে শিরাতেই যদি তার ব্লকেজ থাকে, 3টে শিরাতেই যদি তার আর্টারি সরু হয়ে গিয়ে থাকে, 3টে শিরাতেই বাইপাস লাগাতে হবে, সেরকম ক্ষেত্রে এটা ওই 4 ইঞ্চি কেটে বাইপাস সাকসেসফুল হবে কিনা একটু সন্দেহের কথা আছে। কিন্তু অনেক সময় আমরা হাইব্রিড প্রসিজার করে ওটাও করতে পারি, সেটাও আছে, সুযোগ সুবিধা করা যায় এবং অনেক জায়গায় হয় সেটা। তো এমন কথা নেই যে সব বুক চিরে করতে হবে, কিন্তু বুক চিরে যদি করতে হয় তাহলে কিন্তু ওই সাইড এফেক্টগুলি থাকে। এবার হার্টের ব্লকেজ, সেটা তো হার্টে রয়ে গেল। এবার অনেক সময় কি হয়, যদি হার্টের এই ব্লকেজের জন্য হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্টে ড্যামেজ হয়ে গেছে, তখন হার্টের পাম্পিং এফেক্ট করে যায়। এবার হার্টের পাম্পিং যদি উইক হয়ে যায়, কমজোর হয়ে যায়, তখন কি হয়, শ্বাসকষ্টের একটা প্রবণতা থাকে। পেশেন্ট হাঁটতে গেলে পরেই শ্বাসকষ্ট অনুভব করে। সার্কুলেশন অন্য জায়গায়ও এফেক্ট করে, শুধু যে হার্টেই এফেক্ট করবে এমন তো কোনো কথা নেই, তার ব্রেনে এফেক্ট করতে পারে, তার কিডনিতে এফেক্ট করতে পারে, তার হাত পায়ে এফেক্ট করতে পারে। তার সঙ্গে যদি পেশেন্ট যদি স্মোকার হয় তখন সেটা অ্যাড করে। তো মেইন কথা হচ্ছে যে এটা একটা শিরার রোগ, এটা হার্ট স্পেসিফিক ইয়ে না। হার্ট এই জন্যে দৃষ্টিতে আসে কেননা সেই শিরা সরু হয়ে গেলে পরে হার্টের সার্কুলেশন এফেক্ট করলে পরে হার্টের পাম্পিংটা এফেক্ট করে, যদি হার্ট অ্যাটাক হয়ে যায়। এবার যখন হার্ট পাম্পিং এফেক্ট করে যাবে, 40%-এর নিচে যখন হার্ট পাম্পিং চলে যায়, তখন যে লোকটা আছে যার হার্টে এরকম 40%-এর নিচে, সে হাঁটতে গেলেই শ্বাসকষ্ট অনুভব করে, তখন তার হার্ট ফেলিয়ারের ওষুধপত্র খেতে আরম্ভ করতে হবে। তো সেই জন্য হার্টের প্রাধান্যটা সেইখানে আসে, যখন হার্ট অ্যাটাক হয়ে হার্টের পাম্পিংটা কমজোর হয়ে গেছে। কিন্তু যে শিরাতে যে কোলেস্টেরল জমছে, সেটা যেরকম হার্টের শিরাতে জমছে, কিডনির শিরাতেও জমছে, পায়ের শিরাতেও জমছে, ব্রেনের শিরাতেও জমছে। তো ব্রেনের সার্কুলেশন কমজোর হয়ে যায়। ব্রেনের সার্কুলেশন কমজোর হয়ে গেলে কি হবে, তার স্ট্রোক নাও হতে পারে, কিন্তু দেখবেন যে অনেক পেশেন্ট আসে স্মৃতিভ্রম, ভুলে যাচ্ছে। তো ভুলে যাচ্ছে কেন, বলবে যে তো বয়স হয়ে গেছে। আরে 50 বছর বয়সে সে যদি ভুলতে আরম্ভ করে দেয়, 60 বছর বয়সে যদি ভুলতে আরম্ভ করে দেয়, তাহলে সে বাকি জীবনটা কি করে জীবনযাপন করবে? তো সেই জন্যে সেইগুলি যে হয় গুরুত্ব কম পায়, ভুলে যাচ্ছে, বলবে বয়স হয়ে গেছে, সেইভাবে লোকে জাস্টিফাই করার চেষ্টা করে। কিন্তু তার জীবনযাত্রা, তার পেনশনের ক্যালকুলেশন, তার আয় ব্যয়ের ক্যালকুলেশন সে করতে পারছে না। কিন্তু কেউ ধরতে পারছে না যে তার সার্কুলেশনের প্রবলেম, তার তো হার্টের প্রবলেম নেই। এবার কেউ তাকে কোলেস্টেরলের ওষুধ দেবে কিনা সেটাও সন্দেহ, কেউ তার লিপিড প্রোফাইল করবে কিনা সেটাও সন্দেহ। তো এই যে সচেতনতা, মানে লোকের মধ্যে এবং সবার মধ্যে, সেটা ইম্পর্টেন্ট যে এই যে কোলেস্টেরলের যে প্রবলেমটা শুধু হার্টের স্পেসিফিক না, এটা সব জায়গায় হতে পারে। তো যার ফলে আর কি সার্কুলেশন প্রবলেম হয়ে নানান রকম ব্যাধি তৈরি হতে পারে। ডাক্তারবাবু, এই যে অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি কথা হচ্ছে, এগুলোর ক্ষেত্রে সাফল্যের হার কতটা, সাকসেস রেশিওটা সম্পর্কে যদি একটু বলেন? এবার সাফল্যের হার তো খুবই ভালো, এটা নিয়ে কোনো ডাউট নেই, যদি ঠিক টাইমে ঠিক জিনিস করা হয়। এবার যেমন ধরুন যে একটা পেশেন্ট এলো 10 ঘন্টা চেস্ট পেইনের মধ্যে, তার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গেল,
মানে আমি দেখেছি যদি সাকসেসফুল হয় তাহলে তার সমস্ত চেঞ্জ চলে যায়, সে একদম নর্মাল লোকের মতন হয়ে যায়, তার ইসিজি একদম নর্মাল হয়ে যায় এবং সে নর্মাল লাইফ লিড করতে পারে, প্রোভাইডেড লাইফস্টাইল মডিফিকেশন সে চালিয়ে যাচ্ছে। এবার সিমিলারলি কতগুলি সিচুয়েশনে যেমন ডায়াবেটিক পেশেন্ট, তাদের বাইপাস করলে পরে বেশি বেনিফিট দেন অ্যাঞ্জিওপ্লাস্টি। তো এগুলি কতগুলি সাবসেট অফ পেশেন্ট আছে যাদের অনেকগুলি মাল্টিপল জায়গায় অবস্ট্রাকশন আছে, তাদের অ্যাঞ্জিওপ্লাস্টির থেকে বাইপাস করলে পরে তাদের বেশি বেনিফিট। এগুলি কতগুলি সাবসেট আছে যাদের আর কি সাকসেস বেশি হয় অ্যাঞ্জিওপ্লাস্টির থেকে বাইপাসে। তো অ্যাঞ্জিওপ্লাস্টি বাইপাস দুটো অলমোস্ট ইকুয়ালি আজকাল ধরে, কিন্তু ওই সাবসেটগুলিকে দেখতে হবে। যেমন ট্রিপল ভেসেল ডিজিজ, ডায়াবেটিস, এদের লং টার্ম যে বেনিফিট সেটা হচ্ছে বাইপাসে অনেক সময় বেশি বলে, আবার অ্যাঞ্জিওপ্লাস্টিতে আবার একটু কম বলে, কিন্তু এটা অনেক ট্রায়ালে অনেক রকম দেখা গেছে। তো এটা খুব একটা যে এখন 100% ওইটাতেই করতে হবে, অ্যাঞ্জিওপ্লাস্টি চলবে না, বাইপাসই করতে হবে, তো এরম ডগম্যাটিক ওয়েতে একটু বলা মুশকিল। এবার খরচ সাপেক্ষ আমার মতে যদি মাল্টিপল জায়গায় অনেকগুলি স্টেন্ট লাগে সেটাতে বাইপাসের খরচ খরচ সাপেক্ষ বেশি, কারণ তাতে খরচ কম হয়। কিন্তু যদি একটা দুটো জায়গায় যদি একটা দুটো স্টেন্ট লাগে, অ্যাঞ্জিওপ্লাস্টি ডেফিনেটলি বেটার। কিন্তু যদি মাল্টিপল জায়গায় 4-5টা স্টেন্ট লাগলো, সেটাতে অ্যাঞ্জিওপ্লাস্টি খরচ সাপেক্ষ না, কস্টলি ডেফিনেটলি। কিন্তু যদি একটা দুটো জায়গায় একটা স্টেন্ট লাগলো, দুটো স্টেন্ট লাগলো, লোকালাইজড জায়গায় একটা শিরাতেই একটু অবস্ট্রাকশন আছে, সেগুলি কিন্তু অ্যাঞ্জিওপ্লাস্টি 100% বেটার। এই এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির পরে তার পরবর্তী জীবনটা একজন রোগীর, তার পরবর্তী জীবনটা কি হবে? মানে তাকে কি ধরনের কি খুব নিদারুণ রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে, নাকি সে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করবে? কিছু ওষুধ বা কিছু নিয়ম যেটা তাকে অবশ্যই মানতে হবে, কি কি পরামর্শ আপনারা দেন? এবার অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস উভয় ক্ষেত্রেই পেশেন্টকে রেস্ট্রিকশনে থাকতে হবে। রেস্ট্রিকশনে থাকা মানে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আমি বলছিলাম, ওয়েট গেইন করতে দেওয়া যাবে না, কোলেস্টেরল ঠিক করে রাখতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে। একটা ওষুধ তাদের অবশ্যই খেতে হবে যেটা আর কি সার্কুলেশনটাকে ঠিক রাখার জন্য, সেটা হচ্ছে অ্যাসপিরিন অথবা ক্লোপিডোগ্রেল। আর কোলেস্টেরলটাকে ঠিক রাখার জন্য অ্যাটোরভাস্ট্যাটিন বা রোজুভাস্ট্যাটিন, যে কোনো একটা ওষুধ। সেটা ডোজটা ডিপেন্ড করছে কিরম কোলেস্টেরল লেভেল থাকছে। এই দুটো ওষুধ মিনিমাম তাদের খেতে হবে। তাছাড়া যদি তার ডায়াবেটিস না থাকে, যদি তার হাইপারটেনশন না থাকে, সে নর্মাল লাইফ লিড করতে পারে। এবং যদি হার্টে ড্যামেজ না না থাকে তাহলে সে নর্মাল থাকতে পারে, নর্মাল মানুষের মতন। ইভেন আমি দেখেছি যারা মজদুর, যারা কাজ করে ওজন নিয়ে নিয়ে যায়, তাদের ডিপেন্ডিং অন দ্য এজ গ্রুপ, এইবার 60 বছরের লোক এখন সে যদি বলে যে আমি এখন 40 কেজির মাথায় নিয়ে যাব, সে হয়তো পারবে না তার বয়সের জন্য, কিন্তু তার বয়স উপযোগী যা কাজ করার কথা সে করতে পারবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এইবার এখন কথা হচ্ছে যে যেমন ধরুন যে বেশি বয়সে যাদের হয়েছে বা যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে, তারপরে তাদের বাইপাস হয়েছে বা তাদের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, হার্ট যদি অলরেডি ড্যামেজ হয়ে গিয়ে থাকে, তখন সেই হার্টকে লোড নেওয়ার ক্যাপাসিটি কতটা থাকবে সেটা ডিপেন্ড করছে সেই হার্টের সিচুয়েশন অনুসারে। এবার বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টি যে কোনো পদ্ধতিতেই যদি সার্কুলেশন বাড়ানো হয়, তো দেখতে হবে যে সেই সার্কুলেশন বাড়িয়ে হার্ট কতটা রিকভার করছে, কতটা তার যে ফাংশন রিকভার করছে। তো সেটা নির্ভর করে কতটা মাসল ড্যামেজ হয়েছে। এবার মাসল যদি অনেক মাত্রায় যদি ড্যামেজ হয়ে গিয়ে থাকে, সেটা তার পাম্পিংকে এফেক্ট করবে। এবার মাসল যদি অনেকটা ড্যামেজ হয়ে গিয়ে থাকে, পাম্পিং উইক হয়ে যায়, তখন তার সার্কুলেশন বাড়িয়ে যে খুব একটা বেনিফিট হবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই।
তো যদি ধরুন যে হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পর অনেক দিন হয়ে গেছে এবং তারপরে কোনো কারণে ওটা ধরা পড়েছে যে অমুক শিরা বন্ধ আছে, এবার আমরা অমুক শিরাটাকে খুলতে যাচ্ছি, খুলে স্টেন্টিং করছি। এবার নির্ভর করছে কতটা ওই জায়গার যে ওই এরিয়ার যে মাসল আছে, হার্টের মাসল আছে, কতটা এরিয়া ভায়াবল আছে, কতটা এরিয়া ভায়াবল নেই। তো এটা আরেকটা পদ্ধতি আছে যেটাতে আমরা এটা দেখতে পাই, এটা বুঝতে পারি। সেটাকে বলে এমপিআই স্ক্যান, মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং। মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং করে আমরা বুঝতে পারি যে এই যে আর্টারিটা, এই যে শিরাটা যে বন্ধ হয়ে গেছে, এই শিরাটাকে যদি আমরা খুলে দেই তাহলে ওখান দিয়ে যে রক্ত চলাচল বেড়ে যাবে, বেড়ে গিয়ে কতটা হার্টের মাসেলের অ্যাক্টিভিটি ফেরত আসবে সেটা আমরা নির্ধারণ করতে পারি বাই এমপিআই স্ক্যানিং, মানে মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং। এইবার যদি মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং এ আমরা যদি বুঝতে পারি যে হ্যাঁ, ওই শিরাটাকে খুলে দিলে পরে ওই জায়গার যে হার্ট মাসেল আছে ওইগুলি আবার কাজ করতে আরম্ভ করবে, যখন কাজ করতে আরম্ভ করবে পেশেন্টের বেনিফিট হবে, তাইলেই ওটাকে খুলে লাভ হয়। কিন্তু যদি দেখছি যে ওটার মধ্যে অলরেডি ডেড হয়ে গেছে, এইবার ওই শিরাটা তো খুলে দেওয়া যেতে পারে, ওই শিরাটায় স্টেন্ট লাগিয়ে দেওয়া যেতে পারে, ওই শিরাটাতে বাইপাস করে দেওয়া যেতে পারে। কিন্তু যখন ওই এক্সট্রা ব্লাড ওদিক দিয়ে যাবে, গিয়ে ওই হার্টের যে ওই মাসেলটা কার্যকারিতা ফেরত পাবে কিনা সেটার ডাউট থেকে যায়। তো এই ধরনের পেশেন্ট যখন পরবর্তীকালে যখন ভাববে যে আমি তো বাইপাস করালাম, আমি স্টেন্ট লাগিয়েছি, এত খরচা হয়েছে, আমি এখন আবার আগের মতন দৌড়াদৌড়ি করব, লাফালাফি করব, তো অনেক সময় নিরাশ হয় যে না হচ্ছে তো না। তখন তখন আর কি মুশকিল হয় পেশেন্ট নিজেকে বোঝানোর জন্য যে এটা হলো না কেন। তো কারণটা হচ্ছে এইটাই, এমপিআই স্ক্যান করে আমরা সেটা দেখতে পারি যে ওই জায়গার শিরাটা যে আমরা ওপেন করব, ওই জায়গার শিরাতে যে রক্ত চলাচল চালু করব, তাতে ওর বেনিফিট হবে কিনা। এটা হচ্ছে সেই ক্ষেত্রে যখন তার অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তারপর সে এসছে, এসে অ্যাঞ্জিওগ্রাফি করে দেখলো যে ওই শিরা বন্ধ আছে। কিন্তু যদি একটা পেশেন্ট বুকে ব্যথা হয়েছে আজকে এবং ঘন্টাখানেকের মধ্যেই সে ডাক্তারের কাছে চলে এসছে এবং ডাক্তার অ্যাঞ্জিওগ্রাফি করে দেখেছে যে এটা ব্লক আছে এবং সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে, 10-12 ঘন্টার মধ্যে খুলে দিয়েছে, তাহলে তার বেনিফিট হওয়া একদম 100% গ্যারান্টি। তার সেই মাসেলটা ডেড হওয়ার সম্ভাবনা বলতে গেলে নেই। কিছুটা হয়তো ড্যামেজ হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওটা ফেরত চলে আসে। তো এই হচ্ছে আসল কথা, যেটাতে আর কি আমরা অনেক সময় দেখি যে পেশেন্ট, আমরা তো সব করে দিলাম কিন্তু তাও তো পেশেন্ট ভালো হলো না, কেন হলো না? এটা হচ্ছে একটা কারণ যার ফলে পেশেন্টও একটু নিরাশ হয়, ডাক্তারও একটু নিরাশ হয় যে হচ্ছে না ভালো। তো এইটা আর কি মনে রাখতে হবে। এই কারণে অনেক সময় যে পরবর্তী কালে যে রিকাভারিটা ঠিক মতো হয় না। আর আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করছি যে হার্ট অ্যাটাক হলে তার চিকিৎসা পদ্ধতি কি হবে, কিন্তু ডাক্তারবাবু এইখানেই শেষ প্রশ্ন করব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, যে হার্ট অ্যাটাক হয়েছে তার লক্ষণটা কি, কি সিমটমস দেখে একজন মানুষ বুঝতে পারবেন যে তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে? এবার কতগুলি জিনিস খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সবাইকে খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিনা বা আপনার হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে, এটা আপনি কি করে বুঝবেন? তো সবচেয়ে বড় এবং ডেফিনিট সাইন হচ্ছে বুকে ব্যথা, সেন্ট্রাল চেস্ট পেইন, বুকের মাঝখানে ব্যথা, এবং সেই ব্যথাটা খুব নির্ধারণ করতে পারবেন না যে এইখানে ব্যথা, এইখানে ব্যথা, এই জায়গায় ব্যথা, সেই ব্যথা, বুকে একটা চাপ ধরে রয়েছে। অনেক সময় বলে যে আমার বুকে এমন চাপ যেন মনে হচ্ছে একটা পাথর বসিয়ে রেখেছে, অনেকে এরম ভাবে ধরে বসে থাকে। তো এইগুলি কতগুলি লক্ষণ যেগুলি আর কি মানে 100% ইন্ডিকেশন যে হার্ট অ্যাটাক হয়েছে। অনেক সময় কি হয়, ঠান্ডার জন্য অনেকের বুকে ব্যথা হয়, এখানে ব্যথা, সেখানে ব্যথা, কাশলে পরে ব্যথা, শ্বাস নিলে ব্যথা,
সেগুলি হার্ট অ্যাটাকের লক্ষণ নাও হতে পারে। কিন্তু সেন্ট্রাল চেস্ট পেইন, এই বুকের মাঝখানে একটা ইল ডিফাইন্ড কোন জায়গায় যে হচ্ছে সেটা বুঝতে পারছে না, ভেতর দিকে ব্যথা, সেটা হচ্ছে 100% ইন্ডিকেশন। এছাড়া কি হয়, অনেকের বুকে ব্যথা হয় না, স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের, তাদের বুকে ব্যথা হয় না, তাদের অন্যরকম লক্ষণ দেখা যায়। তাদের হয়তো শ্বাসকষ্ট হচ্ছে, কারোর হয়তো প্যালপিটেশন হচ্ছে, বুকটা ধপধপ 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 করছে। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট হঠাৎ করে চক্কর খেয়ে গেল, হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গেল, অনেক সময় পড়েও যেতে পারে। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট হাঁটতে যাচ্ছে, কিছু কাজ করতে যাচ্ছে, কিছু চলতে যাচ্ছে, পেশেন্ট পারছে না, বুকে চাপ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে ঘাম হচ্ছে, সোয়েটিং, কপালে সোয়েটিং হচ্ছে কিন্তু ঠান্ডা, সোয়েটিং হয়ে যাচ্ছে, গা গোলানো ভাব হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, সোয়েটিং হচ্ছে, শরীরে এনার্জি পাচ্ছে না। এই ধরনের লক্ষণ হচ্ছে হার্ট অ্যাটাকের একদম পূর্ব লক্ষণ। তো সাধারণত হয় কি, আমরা যেটা দেখে থাকি, তারা কোনো ডক্টরের কাছে যায়, ডক্টর সাধারণত বলে যে আপনার গ্যাসের সমস্যা হয়েছে, আপনি একটু গ্যাসের ওষুধ খেয়ে নিন, অমুক তমুক লিখে দেয়, একটা ইঞ্জেকশন দিয়ে দিল, সেই মুহূর্তে হয়তো কমে গেল, ব্যথার ইঞ্জেকশন দিয়ে দিল, সেই মুহূর্তে কমে গেল, বাড়ি চলে গেল। কিন্তু আবার কিছুক্ষণ, কয়েক ঘন্টা বাদে আবার তার ব্যথা শুরু হয়ে গেল। এই যে কিছুক্ষণ বাদে বাদে তার হার্ট অ্যাটাক শুরু হয়েছে হয়তো একদিন আগে, কিন্তু সে দুদিন তিন দিন ধরে এরম ভাবে চালিয়ে যাচ্ছে। সে আরেকজন ডাক্তারের কাছে গেল, সে আবার আরেকটা ওষুধ দিল, এরম ভাবে ডক্টর শপিং, ডক্টর শপিং করে, যে এই ডাক্তার হয়তো ওষুধটা ভালো দেয়নি, ওই ডাক্তার ওষুধটা ভালো দেবে। এরম ভাবে দু তিন দিন এরম ভাবে যাওয়ার পর সে দেখলো যে হচ্ছেই না, আমার তো কিছুক্ষণ বাদে বাদেই ব্যথা এসে যাচ্ছে। তখন কেউ হয়তো বুদ্ধি করে একটা ইসিজি করবে, যেই ইসিজিতে ধরা পড়বে তখন সে কার্ডিওলজিস্টের কাছে আসে। তা আমি এই ভারতবর্ষের এই এই ইয়েতে, লোকালিটিতে দেখছি যে এটা একটা বড় সমস্যা। দু তিন দিন ধরে পেশেন্ট ব্যথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ডায়াগনোসিস হচ্ছে না, তিন দিন বাদে গিয়ে ডায়াগনোসিস হচ্ছে। এবার যদি একটা শিরা যদি বন্ধ থাকে, আপনি অনুমান করুন একটা ধানের ক্ষেতে যদি জল বন্ধ করে দেওয়া হয়, তিন দিন ধরে জল বন্ধ করে দেওয়া হলো, ধানের ক্ষেত শুকিয়ে গেল, তারপর আপনি গিয়ে হঠাৎ দেখলেন যে আরে ধানটা তো শুকিয়ে যাচ্ছে, কি হবে এখন? আর তখন আপনি দেখলেন যে ওখান দিয়ে জল আসছে না, জল চালু করে দিলেন, ওই ধান কি আবার সজীব হয়ে যাবে? ওই ধান হয়তো সজীব হবে না। হার্টের ক্ষেত্রেও সেই একই জিনিস। তো এইটাই মনে রাখবেন যে ধানের ক্ষেতে যদি জল বন্ধ করে দেওয়া হয়, তিন চার দিন পরে গিয়ে আপনি দেখলেন যে ধান তো শুকিয়ে যাচ্ছে, তখন গিয়ে আপনি জল চালু করলেন, সেই ধান কখনো বেঁচে উঠবে না। তো এটা মাথায় রেখে সেই জন্য সচেতন হবেন যে এটা হার্ট অ্যাটাক তো না। তার জন্য কি করার দরকার, একটা ইসিজি করলেই সব ধরা পড়ে যায়। ইসিজিটা করতে বেশি পয়সা খরচ হয় না, একটা ইসিজি করলেই ধরা পড়ে যায়। ডাক্তার ডাক্তার ঘুরে কোনো লাভ নেই, ডাক্তারের, নানান ডাক্তারের ওই গ্যাসের ওষুধ খেয়ে কোনো লাভ নেই। গ্যাসের সমস্যা আছে এদেশে, এই অঞ্চলে, কিন্তু মেইন জিনিস হচ্ছে হার্টের ডায়াগনোসিসটা হওয়া খুব তাড়াতাড়ি দরকার। তা না হলে ইউ উইল মিস দ্য বাস, আপনি আপনার চান্স মিস করে যাবেন। তখন আপনি হাজার বাইপাস করুন, ইয়ে করুন, কোনো লাভ হবে না। তো আরেকটা জিনিস, যে হার্টের অসুখ যদি হয় তাহলে কি এই বিভিন্ন চিকিৎসা পদ্ধতি তো আছে, কিন্তু তা সত্ত্বেও হার্টকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়? অর্থাৎ যে মাসেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা কি আর আগের অবস্থায় ফিরবে, নাকি যে হার্টের যা ক্ষতিটা হওয়ার সেটা হয়ে গেল সেটা আর কখনো ফিরে আসে না, মানে সেটা ফিরিয়ে আনা যায় না আগের অবস্থায়? হার্ট মাসেল একবার ড্যামেজ হয়ে গেলে পরে যেই অংশটা ড্যামেজ হয়ে গেছে সেই অংশটা কখনো ফেরত আসে না। হার্ট মাসেল ডেড একবার মানে ফর এভার ডেড। ভগবান বা আল্লাহ বা গড যা দিয়ে পাঠিয়েছে সেটা একবার নষ্ট হয়ে গেলে পরে সেটা কেউ রিইনস্টেট করতে পারে না, কারোর ক্ষমতা নেই ওটাকে আবার ফিরিয়ে আনার। শুধু যে অংশটা কম খাদ্য খাবার পাচ্ছে, যে অংশটা কম রক্ত পাচ্ছে, সেই অংশটাতে রক্তটা বাড়িয়ে দিলে পরে অনেক সময় সেই অংশটা আবার
পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারে, কিন্তু যেটা ডেড হয়ে গেছে সেটা ডেড, সেই অংশটা আর কোনোদিনও ফেরত আসে না। যে অংশটা আহ, নির্জীব হয়েছিল, মানে ডেড হয়নি, নির্জীব হয়েছিল, সেই অংশটায় যদি রক্ত চলাচল বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেই অংশটা আবার কার্যকর হয়ে যায়, সেই অংশটা আবার পাম্প করার কাজে নিয়োগ করে নিজেদের, সেটাতে কিছুটা তো উন্নতি হবেই। এবার হার্ট হচ্ছে পাম্পিং একটা অর্গান, হার্ট হচ্ছে পাম্প করে। এবার কিছুটা মাসল, কিছুটা মাংসপেশি যদি ডেড হয়ে যায়, তো হার্টটা সাধারণত কমজোর হয়ে গেল। পাম্পিংটা যদি আগে ধরুন 60% ছিল, এখন কমে গিয়ে হয়তো 45% হবে, 50% হবে। এবার যেই মাসলটা ড্যামেজ হয়ে গেছে সেই মাসলটা আর পাম্পিং এর কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারছে না, সেই মাসলটা ডেড। এবার চারপাশের যে মাসল, যেগুলি নির্জীব হয়েছিল, সেগুলিকে যদি সজীব করে দেওয়া যায়, তারা তখন পাম্পিংটা কিছুটা উন্নতি করতে পারে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে হার্টের সমস্যা, যদি হার্টের ব্লকেজ কিংবা হার্ট অ্যাটাক হয়ে গিয়ে থাকে, তারপরে একাধিক চিকিৎসা পদ্ধতি আছে যার মাধ্যমে সুস্থ জীবন পাওয়া যায়। কিন্তু হার্টের যে অসুখ বা হার্ট অ্যাটাক যখন হচ্ছে, সেটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনাকে নিজেকেই ধরতে হবে যে হার্টের সমস্যা হচ্ছে, বুকে একটা চাপ অনুভব করছেন, হয়তো আপনার একটা হার্ট অ্যাটাক হয়েও গেছে। সেটাকে উপেক্ষা করবেন না, গ্যাসের ব্যথার সঙ্গে গুলিয়ে ফেলবেন না হার্ট অ্যাটাককে, বলছেন চিকিৎসকেরা। আপনাদের যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে, এই হার্টের অসুখ, তার হার্ট অ্যাটাক কিংবা তার লক্ষণ কিংবা তার চিকিৎসা সংক্রান্ত অন্য যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা ডাক্তারবাবুর কাছে আসবো। আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ দর্শক বন্ধু।